রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24-এর সকাল 7টার সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শীতকালে দেশে করোনা সংক্রমণ বাড়তে পারে কিংবা দ্বিতীয় ঢেউ হতে পারে, এমন কথা গত কয়েকদিন থেকে প্রায় মহলেই উচ্চারিত হচ্ছে। তবে ভিন্ন কথা শোনালেন করোনা ভাইরাস নিয়ে গবেষণা করা দেশের দুই বিজ্ঞানী, ডক্টর বিজনশীল ও ডক্টর সমীর কুমার সাহা। তারা বলেছেন, শীতে দ্বিতীয় দফা সংক্রমণ বাড়ার আশঙ্কা খুবই কম। বাংলাদেশের মানুষের মধ্যে অ্যান্টিবডি বা ইমিউনিটি বাড়ার কারণে ইউরোপ বা আমেরিকার মতো সংক্রমণ হবে না বলে জানাচ্ছেন এই দুই বিজ্ঞানী। হাসান পারভেজ জানাচ্ছেন বিস্তারিত। মরণঘাতী করোনা ভাইরাস মহামারী ইউরোপ আমেরিকায় তাণ্ডব চালিয়েছে। বর্তমানে ইউরোপের অনেক দেশেই করোনা সংক্রমণের হার কমে আসার পরে আবার বাড়তে শুরু করেছে, যাকে বলা হচ্ছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ। বাংলাদেশেও আসছে শীতে করোনা সংক্রমণ বাড়তে পারে বা সেকেন্ড ওয়েভ আসতে পারে, এমন কথা গত কয়েকদিন ধরে আলোচনা শুরু হয়েছে। জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি, স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাডভাইজারি কমিটি এবং জনস্বাস্থ্যবিদরা শীত মৌসুমে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। নিউজ 24 করোনা নিয়ে গবেষণা করা এই বিজ্ঞানীর কাছে জানতে চেয়েছিল দেশে বর্তমানে করোনার সংক্রমণ কেমন। ওভারঅল ল্যাবে যখন আমরা চিন্তা করি যে জায়গা থেকে আগেও স্পেসিমেন আসতো, এখনো স্পেসিমেন আসে, তাতে করে আমরা দেখি যে গ্র্যাজুয়ালি আমাদের পজিটিভিটি রেটটা কমছে আস্তে আস্তে। দুই অণুজীব বিজ্ঞানী বলছেন, যেভাবে ধারণা করা হচ্ছে বাস্তবতা তা না হতে পারে। আমাদের দেশে কখনো ইনসিডেন্সের রেট খুব বেশি কমেনি, এটা প্ল্যাটুতে যাচ্ছে। এই প্ল্যাটুর অর্থ হচ্ছে আমাদের দেশে ভাইরাসটা স্প্রেড করতেছে, যে শীতের আস্তে আস্তে আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষের মধ্যে অ্যান্টিবডি চলে আসবে, যেটা ইউরোপ ফেস করবে, আমেরিকা ফেস করবে, সেটা আমরা ফেস নাও করতে পারি। দেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু অ্যাসিম্পটোমেটিক কেস অনেক বেশি, এবং যখনই আপনার অনেকগুলো অ্যাসিম্পটোমেটিক কেস থাকে তখন কিন্তু আমাদের মধ্যে নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমতাও কিন্তু তৈরি হচ্ছে কিন্তু আমাদের মধ্যে। আমরা খুবই আশাবাদী যে আমরা ওই রকম একটা পিক আমাদের জন্য আসবে না। কৃষকরা মাঠে কাজ করছে, শ্রমিকরা কাজ করতেছে, সব মিলায় কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের সেই ইমিউনিটিটা বেশ অ্যাক্টিভ এই ভাইরাসটাকে প্রতিহত করার জন্য। তবে এই দুই বিজ্ঞানী বলছেন, করোনা নিয়ে সব ধরনের প্রস্তুতি সরকারকে রাখতে হবে, একই সঙ্গে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজেদেরকে খুব রিল্যাক্স না করে দিয়ে আমরা আমাদের মতো করে প্রত্যেকটা জিনিস, মাস্ক পরা এবং ডিসটেন্স মেনটেন করা, হ্যান্ড ওয়াশ করা, এগুলো কিন্তু আমরা আমাদের মতো চালিয়ে যাব। মাস্ক এটা ম্যান্ডেটরি নয়, এটা বাই ল করে দেওয়া উচিত, প্রত্যেককে বাইরে আসলে মাস্ক পরতে হবে। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, কোনো আশঙ্কাকে উড়িয়ে না দিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সব প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে জারি করা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের নির্দেশনা 5 খণ্ডে লিপিবদ্ধ হয়েছে। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেছেন, প্রামাণ্য এই দলিল আগামী যে কোনো মহামারী মোকাবেলায় পথ দেখাবে। তিনি আরো বলেন, এসব নির্দেশনা থেকে বোঝা যায় মানুষের জীবন ও জীবিকা রক্ষায় কতটা নিরলসভাবে কাজ করে চলেছেন সরকার প্রধান। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে করোনার অনুপ্রবেশ মার্চের শুরুতে। অজানা এই ভাইরাসের সংক্রমণে উদ্বেগ গ্রাস করে পুরো দেশকে। অর্থনীতি স্থবির হয়ে দুর্ভিক্ষ দেখা দেবে, প্রাণঘাতী করোনায় মারা যাবে লক্ষ লক্ষ মানুষ, এমন আশঙ্কাও করেন কেউ কেউ। তবে বাস্তবে এসবের কিছুই ঘটেনি, কারণ শক্ত হাতে পরিস্থিতি সামলেছেন সরকার প্রধান। কোভিড-19-এর মাধ্যমে আমরা সবাই জানি, সবাই সতর্ক, কেউ কথা বলতে একসাথে কাছাকাছি আসতে ভয় পায়। তার মধ্যেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে দিন রাত উনি পরিশ্রম করে যাচ্ছেন। এইটাতে আমি মনে করি উনি হচ্ছেন একজন গ্রেট ক্রাইসিস ম্যানেজার, এবং অনেকেই বলেন, বিদেশিরাও বলেন যে এই ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা শেখ হাসিনার কাছে যাও, শেখো। দুর্যোগের এই সময়ে মানুষের জীবন রক্ষা, দেশের অর্থনীতি গতিশীল রাখা এবং সবার জন্য খাদ্য নিশ্চিত করা, এই 3 বিষয়কে প্রাধান্য দিয়েই আবর্তিত হয়েছে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড। শুধু কেন্দ্রের নীতি নির্ধারকদের সঙ্গেই নয়, দফায় দফায় বৈঠক করে নির্দেশনা দিয়েছেন মাঠ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের। উনি মনে করেন যে উনি যেটা বলেছেন সেটা কতখানি বাস্তবায়ন হলো সেটাও দেখা তার দায়িত্ব। সার্বক্ষণিক মনিটরিং করেন বলেই কিন্তু দেশ চলছে, দেশের অর্থনীতি চলছে এই মহামারীর মধ্যে।
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে মন্ত্রণালয় এবং বিভাগগুলো যে নির্দেশনা জারি করেছে তা লিপিবদ্ধ করা হয়েছে 5 খণ্ডে 1976 পৃষ্ঠায়। আর এ কাজের তত্ত্বাবধান করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। ক্রাইসিস সম্পর্কে যদি কোনো রকম ভবিষ্যতে আবার কোনোদিন ক্রাইসিস আসে, এটা কিন্তু একটা গাইডলাইন থাকবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, করোনা মোকাবেলায় যথাযথ নীতি ও কৌশল গ্রহণ করায় উন্নত অনেক দেশের চেয়েই ভালো অবস্থানে আছে বাংলাদেশ। করোনার আতঙ্ক যখন পুরো পৃথিবী জুড়ে, তখন দেশের মানুষের জীবন এবং জীবিকার চাকা সচল রাখতে উদয়স্ত কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ পিতার মতো তাঁরও ভাবনার মূলে বাংলার জনগণ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী এবং মানব জাতিকে রক্ষার আহ্বান জানিয়ে 5টি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে ক্লাইমেট অ্যাকশন বিষয়ক উচ্চ পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে ভিডিও বার্তায় এই প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও এই বৈঠকে তুলে ধরেন সরকার প্রধান। সৈয়দ রায়হান জানাচ্ছেন বিস্তারিত। জলবায়ুর বিরূপ প্রভাবে বিশ্বের পরিবেশ আজ হুমকির মুখে। হিমালয়ের বরফ গলার কারণে বাংলাদেশে নদীর দিক পরিবর্তন, বন্যা সহ নানা দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ এর জন্য বেশি দায়ী উন্নত দেশগুলো। জাতিসংঘ সদর দফতরে ক্লাইমেট অ্যাকশন বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে ভিডিও বার্তায় জলবায়ুর বিরূপ প্রভাবের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোকাবেলায় তার সরকারের নানা পদক্ষেপও উল্লেখ করেন। We have prepared Bangladesh Delta Plan 2100 to deal with the challenges of climate change and water management. We have built 4,291 cyclone shelters and 523 flood shelters in the country. জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী এবং মানব জাতিকে রক্ষার আহ্বান জানিয়ে 5টি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান, যেখানে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুতি তহবিল সরবরাহের গুরুত্ব দেন তিনি। To protect the planet and ourselves, I would suggest political leadership must encourage robust international collaboration. The global temperature increase must be limited up to 1.5 degrees Celsius. জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন বৈশ্বিক দায়িত্ব, এই স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Rehabilitation of the climate refugees is a global responsibility. সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। ছুটিতে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর কথা বললেও সৌদি সরকারের পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ কিংবা অন্য যে কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মে এখনও এমন কোনো নোটিশ দেয়া হয়নি। কিভাবে কারা ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন, কবে বা টিকিট পাবেন, সেসব কিছুই জানেন না কর্মীরা। এমন সংকটের মধ্যেও দেশটিতে থাকা 54,000 রোহিঙ্গার বোঝা বাংলাদেশের ওপর চাপানোর চেষ্টা করছে সৌদি সরকার, যা কোনোভাবেই মানতে নারাজ বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা জানাচ্ছেন বিস্তারিত। আন্দোলনের চতুর্থ দিনেও কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে অবস্থান নেন সৌদি গমনিচ্ছু প্রবাসী কর্মীরা। টিকিটের জন্য ধর্ণা দেন হাজারো শ্রমিক। আগের রাতে আসা ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির ঘোষণার উপর আস্থা রাখতে পারছেন না তারা। সৌদি আরবের সরকার আমাদেরকে নেওয়ার জন্য ডেট বাড়ায়, আর আমাদের সরকার আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করতেছে না। এক সপ্তাহ ধরে আমি ঘুরতে আসছি, টিকিটও পাইতেছি না, টোকেনও পাইতেছি না। সিরিয়ালে তারা বলতেছে যে দিব, এখন তো আজকে তো অফ করে দিছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিলেও সৌদি সরকারের অফিসিয়াল প্ল্যাটফর্মে এখনো এমন কোনো ঘোষণা আসেনি। সেই সাথে টিকিট কালোবাজারির অভিযোগ তুলছেন বেশিরভাগ ভুক্তভোগী। আমি আজকেও চেক করছি, ভিসার মেয়াদ বাড়ানো হয় নাই, আকামার মেয়াদ বাড়ানো হয় নাই। আমার মালিকরে ফোন করছিলাম, উনি বললো যে 9,000 রিয়াল লাগবে, তোমার আকামার ডেট শেষ হয়ে গেছে, আকামা নতুন করে বানাইতে হবে। অনেক আছে এরকম যাদের আকামা শেষ, ভিসার ডেটও শেষ। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী 1 অক্টোবর থেকে বাংলাদেশ বিমান কিংবা সৌদি এয়ারলাইন্স উভয়েরই ফ্লাইট পরিচালনায় আর কোনো বাধা নেই। বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে। তবে ভিন্ন দিকে মোড় নিতে শুরু করেছে সৌদির সাথে বাংলাদেশের এই শ্রমবাজার সংকট। বাংলাদেশ থেকে প্রায় 54,000 রোহিঙ্গা সৌদি গিয়ে অবৈধভাবে বসবাস করছে উল্লেখ করে তাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে সৌদি সরকার। 462 জন এই রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা বলে তারা বলছে, বিভিন্ন রকম অপরাধের কারণে তারা জেলে।
70-80 জন মনে হয় তাদের বাংলাদেশি পাসপোর্ট ছিল, আর বাকিদের উই ডোন্ট নো। তো আমরা যাদের বাংলাদেশি পাসপোর্ট ছিল তাদের আমরা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে নিয়ে আসবো, কিন্তু যাদের নাই তো আমরা সেটা আনবো কেন? অবৈধ রোহিঙ্গাদের ফিরিয়ে না আনলে অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠানো হবে বলে হুমকির সুরে কথা বলছে সৌদি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। নিউজ 24-কে তিনি বলেন, কোনো সংকট তৈরি হলে আলোচনা হতে পারে। প্রবাসীদের সময় মতো কর্মস্থলে যেতে ফ্লাইট না দেয়াকে দুঃখজনক বলেন তিনি। অন্তত 20 বছর আগে গেছি সৌদি আরবে, এবং তখনও 20 আরো বেশি দিন সৌদি আরবে গেছি, এবং তখনও ওখানে রোহিঙ্গারা ছিল, এবং তাদের কেউ কেউ ফেক বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেছে। তখন যেহেতু পাসপোর্ট তখনও অনলাইন হয়নি, কাজে অনেক এক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে, সেটা আমরা জানি। সেটা সুবিধা তারা নিয়েছে। এটা সময় নয় যে সৌদিরা এই মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার, এই সময়ে তারা এটা নিয়ে বার্তাবাহী করবে, এটা প্রত্যাশিত না। এবং আমি নিশ্চিত যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই লাইনে হয়তো সৌদিদের সাথে নেগোশিয়েট করবে। স্বাস্থ্য অধিদপ্তরের সিন্ডিকেটের সাথে জড়িত রাঘব বোয়ালদের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। রিমান্ডে ড্রাইভার মালিকের দেয়া তথ্যের ভিত্তিতেই চলছে অনুসন্ধান। দুর্নীতির মাধ্যমে যারা করেছেন শত শত কোটি টাকার সম্পদ। এদের ধরতে দুদককে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে র্যাব। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 2019 সালে দুর্নীতি দমন কমিশনে স্বাস্থ্য অধিদপ্তরের 45 জন কর্মকর্তার নামে অভিযোগ আসে। বদলি, টেন্ডারবাজি সহ বিভিন্ন উপায়ে যারা গড়েছেন বিপুল সম্পদ, তাদের ধরতেই দীর্ঘদিন যাবৎ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুদক। এই সিন্ডিকেটের অন্যতম সদস্য ড্রাইভার মালিক। বাড়তি সুবিধা পেতে 15 বছর আগে দ্বিতীয় বিয়ে করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইব্রেরিতে কর্মরত রাবেয়া খাতুনকে। তার গ্রেফতারের পর প্রাণে বাঁচতে এই সম্পর্ক অস্বীকার করে মালিকের পরিবার। না, মালিক সাহেবের স্ত্রী নার্গিস বেগম। মালিক সাহেব কারো স্ত্রীর বিয়ে করে নেই, অবিবাহিত মেয়ে আমরা বিয়ে করে এনেছি। ও নার্গিস বেগমরা আমরা বিয়ে করে এনেছি। ওনার কোনো আগে পরে কোনো স্ত্রী ছিল না, এখনো নাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে মালিক ফাঁস করেছে স্বাস্থ্য সিন্ডিকেটের মাফিয়াদের নাম। র্যাব বলছে প্রভাবশালী ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে দুর্নীতির এই মহোৎসব। মূলত এই সকল বিষয়ে তার সহযোগী যারা আছেন, পৃষ্ঠপোষক যারা আছেন, তাদেরকে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা চাইলে আইনের আওতায় আনতে পারেন। র্যাবের মুখপাত্র জানান, দুদক চাইলে সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে প্রস্তুত রয়েছে তারা। সংশ্লিষ্ট যারা দুর্নীতি দমন কমিশন আছেন তারা বা স্বাস্থ্য অধিদপ্তর যদি র্যাবের কাছে কোনো সহযোগিতা চান, র্যাব অকুণ্ঠ চিত্তে তাদের পাশে থাকবে। এরই মধ্যে মালিকের দুর্নীতির দায় তার ব্যক্তিগত বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। অটো প্রমোশন নয়, নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ায় পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সিদ্ধান্ত নেবে খোদ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই সংক্রান্ত বৈঠক শেষে এই কথা বলেন। তিনি আরও জানান, এই শিক্ষাবর্ষে আর ক্লাস শুরুর সুযোগ না থাকলে অনলাইন ক্লাসের পারফরম্যান্স, প্রথম কয়েক মাস অনুষ্ঠিত ক্লাস ও পূর্ববর্তী ক্লাসের আলোকে মূল্যায়ন করবে স্ব শিক্ষা প্রতিষ্ঠান। তবে কোনো আলোচনা হয়নি এইচএসসি পরীক্ষার বিষয়ে। আরও জানাচ্ছেন সজল দাস। করোনা প্রেক্ষাপটে 6 মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। কবে আবার স্বাভাবিক হবে তা নিয়েও নেই কোনো নিশ্চিত বার্তা। দুশ্চিন্তায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড কার্যালয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভা অনুষ্ঠিত হয়, যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা কিভাবে পরবর্তী ক্লাসে উন্নীত হবে সেই বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। মূল্যায়ন যদি ফেস টু ফেস ক্লাসরুমে এসে মূল্যায়ন করা যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তাই হবে। অনলাইনে মূল্যায়ন করতে না পারে তাহলে, কারণ স্কুলের তো শিক্ষার্থী, সকল শিক্ষক এই শিক্ষার্থীদেরকে চিনে জানে, তখন তারা কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্টগুলি তাদের আছে তার উপর ভিত্তি করে মূল্যায়ন করবে। অর্থাৎ মূল্যায়ন করবার জন্য আসলে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি আমরা এই মুহূর্তে বলতে পারছি না, সেটিও পরিস্থিতির উপরে নির্ভর করবে। অটো প্রমোশন বলতে আসলে কিছু নেই, সব কিছুই হচ্ছে মূল্যায়নের ভিত্তিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে যাতে কোনো জটিলতা তৈরি না হয় সেজন্য সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির কাজ চলছে। পরবর্তী সময়ে যদি তাদের মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা তৈরি হয়
বা মূল্যায়ন প্রক্রিয়া যেন তারা সঠিকভাবে করতে পারে, এই জন্য আমরা তাদের জন্য একটা গাইডলাইন তৈরি করে দেবো। তবে এই বৈঠকে এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নয় বলেও জানানো হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়া এই আন্দোলন সফল করতে পারবেন, গণতন্ত্র ফেরাবেন। বিএনপিকে শুধু গৃহবন্দিত্ব থেকে জনগণের কেন্দ্রে পৌঁছে দিতে হবে বেগম খালেদা জিয়াকে। এর জন্য কর্মীদের প্রস্তুত হতে বলেছেন দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আর ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অভিযোগ, দুর্নীতিতে সরকার অন্ধ, দেশ চালাচ্ছে ভুল নীতিতে। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। আছে সংশোধন। করোনার প্রকোপে মানুষের সঙ্গে রাজনীতিও যখন রাজপথ থেকে গৃহবন্দিত্বে ভুগছে, তখন জনস্বাস্থ্য রক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে কোভিড-19-এর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধেই সক্রিয় ডাক্তার জাফরুল্লাহ। কিন্তু বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলন তিনি করেন কোভিড বিষয়ের বাইরে, দেশ এবং রাজনীতি নিয়ে। বলেন, দুর্নীতি সরকারের চোখ খেয়ে ফেলেছে। অনেক বেশি বড় দুর্নীতি আমি মনে করি সরকারের নৈতিক অবস্থান হারিয়েছে। আমলাদের দুর্নীতি সামনে আসছে না, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন বলেই আমলারা শাসন করতে পারছে, গোয়েন্দা বাহিনী শাসন করতে পারছে, এবং এদের শাসন শোষণের নামান্তর মাত্র, এবং ভুল পথে তাকে নিয়ে যাচ্ছেন। মাঠে না হলেও রাজনীতি কিছুটা সক্রিয় এখন বিএনপিতেও। এদিন নয়াপল্টনে দলের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে অল্প পরিসরে কর্মীদের নিয়ে বসেন বিএনপির স্থায়ী কমিটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, খালেদা জিয়ার মুক্তিতেই গণতন্ত্রে জীবন আসবে। আমাদের ব্যক্তি এখন গৃহবন্দী, সুতরাং মুক্তি যখন গৃহবন্দী থাকে আপনার আমার উচ্ছ্বাস মানায় না। এই গৃহতলটা খুলে রাজপথে আনার ব্যবস্থা যদি করতে পারি, তাহলে মনে করবেন গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের আইন সিংহভাগ কাজ কিন্তু সম্পূর্ণ হবে। গেল 6 মাসে মৃত্যুবরণ করা বিএনপি নেতাদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দর্শক, সকালের সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। দর্শক, টাঙ্গাইলের ঘাটেলে ভোর থেকেই জমে উঠছে মাছের বাজার। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট এই মাছ বাজারের খবর জানাতে ঘাটেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, ঘাটেলের এই মাছের বাজারে কি ধরনের মাছ এসছে আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ তন্ময়। আমি রয়েছি টাঙ্গাইল ঘাটাইল উপজেলার মাছ বাজার এলাকায়, এবং আসলে প্রতিদিন সকালে কিন্তু এই এলাকায় মাছের যে বাজার রয়েছে সেটি কিন্তু জমে ওঠে, এবং এই বাজারে সব ধরনের মাছ পাওয়া যায়। গত 2 দিন ভারী বর্ষণ এবং কারণে কিন্তু এখন অনেকটাই মাছের যে বাজার এবং মাছ কিন্তু খুবই কম রয়েছে। এবং আমরা এই অঞ্চলে আসলে প্রতিদিন সকাল থেকে এই মাছের বাজার কিন্তু আমরা লক্ষ্য করে থাকি, এবং বিশেষ করে আসলে যে নদীর মাছ এবং সব ধরনের মাছ কিন্তু ওঠে, এবং আজকের মাছের বাজার কিন্তু অনেকটাই বেশি, অর্থাৎ গত 2 দিনের তুলনায় কিন্তু মাছের অনেকটাই বেশি। বিশেষ করে রুই, কাতল এবং যে বোয়াল মাছ, সেটি কিন্তু অনেকটাই দাম কিন্তু আসলে বাড়তি নেওয়া হচ্ছে। আমরা 2-1 সাথে একটু কথা বলবো যে এই যে গত 2 দিনের তুলনায় আজকে মাছ নাই কেন, এবং দাম বেশি কেন, বাড়তি কেন? সালাম আলাইকুম। গত 2 দিনকার তুলনায় 2 দিন খুব বৃষ্টি হচ্ছে, তো নদীতে লোক নামতে পারতেছে না, চোখের মধ্যে কোথাও মাছ মারা যাইতেছে না, যার জন্য আজকে দাম বেশি আমাদের বাজারে, বৃষ্টির কারণে। এই একটা কারণে হ্যাঁ, মাছ পাওয়া যাইতেছে না। আর 9টা-10টা আড়ত মাছ আসে নাই। আজকে মাছ যেগুলা যায় 150 টাকা কেজি, 180 টাকা কেজি কিনা বেচা হয়েছে, তারও বিক্রি করতেছি 200, 190 এরকম বেচতেছি, 10 টাকা লাভ করতেছি কেজিতে। ধন্যবাদ। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলবো। কি অবস্থা, মাছের দাম কেমন? মাছের দাম মেলা, মাছের আমদানি কম দেখে মাছের দাম প্রচুর, আমদানি বেশি হলে মাছের দাম কমে। আসলে এখন কিন্তু মাছের দাম কিন্তু 2 দিনের চেয়ে তুলনায় কিন্তু অনেক বাড়তি রয়েছে,
এবং এই মাছ কিন্তু আসলে অনেকটাই বিভিন্ন অঞ্চল থেকে এই জায়গায় মাছ আসলে নেওয়া আসে এবং আমদানি করা হয় এবং এই বাজার থেকেও অনেক মাছ আসলে বিভিন্ন জায়গায় বিশেষ করে আশেপাশে যে উপজেলা রয়েছে কালীহাতি, মধুপুর, ভূয়াপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু এই অঞ্চল থেকে মাছ কিন্তু তারা আমদানি করে থাকেন। তো আসলে এই যে বাজার এখন তারা সকাল 6টা থেকে নিয়ে এবং 12টা পর্যন্ত এই বাজারটি আসলে মাছের বাজার আসলে চলে এবং এই মাছের যে এখন বর্তমানের এই অঞ্চলের যত পুকুর রয়েছে সেই বন্যার কারণে কিন্তু অনেকটাই তলিয়ে গিয়েছে, যার কারণে মাছ কিন্তু আমদানি খুবই কম। তো তন্ময়, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল বাজার মাছের বাজার থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আতিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, পরবর্তী সংবাদে রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামে আবারও বাড়ছে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। নদ নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের লাখো মানুষ। রংপুরের গঙ্গাচর উপজেলার তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে। কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। রেজাল করিম মানিক ও হুমায়ুন কবির সূর্যর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজানের ঢলে রংপুর ও লালমনিরহাটে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হয়েছে চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো। এদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে লক্ষ্মীটারি, বালাপাড়া, মধুপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার বসতবাড়ি ও আবাদি জমি। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। এখন আস্তাদ পরি থাকা লাগবে, এখন সব নদীতে গেল, এখন কি করবো? ঘরের রুম তো 50-60টা গেছে, আর বাদ বাকিগুলো ভাঙতেছে আর কি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টরা কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই নদী ভাঙনের শিকার হচ্ছেন তারা। হাজার হাজার বাড়ি চলে যায় চল। এখন সরকার তো আছে, পানি উন্নয়ন বোর্ড, মনে করেন 2-4টে বস্তা ফেলে, ওরা আমার স্বার্থ হাতল করি ওরা চলে যায় এখান থেকে। ঘর আমার 100 পানি এসছে, থাকতে জায়গা নেই, আমরা দাঁড়িয়ে আছি উঁচু জায়গা দেয়া। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য সরকারের সহযোগিতা চান স্থানীয় জনপ্রতিনিধি। সরকার যদি আমাদের একটা বেড়িবাদ দিয়ে দেয় 7 কিলো শঙ্কর দরবার থেকে বিনবিনিয়া পর্যন্ত, তাহলে এই এলাকার আর কোনো চাওয়া পাওয়া নেই। ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা ও তিস্তা সহ সব নদ নদীর পানি ফের বাড়ছে। মাছ থাকি বন্যা, মানুষের খাবার পায় না, সব নিয়ে কষ্ট। গড়ি কামলা কিষান দিয়ে গাচ্ছি, এখন মনে করেন যে ভালো ধানও হয়েছে, এখন বন্যা আসি নষ্ট হয়ে গেল। তো কয়েকদিনের উজানের বেশ ভারী বৃষ্টিপাত এবং আমাদের দেশেও ভারী বৃষ্টিপাতের জন্য একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। যে স্বল্পমেয়াদী একটা বন্যার তৈরি হয়েছিল, এটা দ্রুত পানিটা নেমে যাবে এবং খুব সহসায় এটা বন্যার হাত থেকে আমরা রক্ষা করব। পানি বৃদ্ধির ফলে বিভিন্ন এলাকায় নদী ভাঙনও দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ শিল্পকলা একাডেমির 6টি বিভাগের 4টিতেই পরিচালক পদ শূন্য। কেউ আবার পরিচালক পদে নিয়োগ পেলেও পদায়ন জটিলতায় যোগ দেননি। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলছেন, পরিচালক শূন্য পদগুলোতে বারবার নিয়োগ দেবার অনুরোধ করা হয়েছে। আর সংস্কৃতি প্রতিমন্ত্রী বলছেন, নানান কারণে বিষয়টি এখনো সম্পন্ন হয়নি। এমন অবস্থায় মহাপরিচালক ও একজন পরিচালক দিয়েই শিল্পকলা একাডেমিতে চলছে সংস্কৃতি চর্চার কাজ। তুষার দিকের ক্যামেরায় সুকন্যা মীরের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাষ্ট্রের সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান প্রাণকেন্দ্র। চলতি বছরের 1 মার্চ থেকে প্রতিষ্ঠানটির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ পরিচালক শূন্য। 1 এপ্রিল থেকে পরিচালক নেই নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে। জানুয়ারির 17 তারিখ থেকে চারুকলা বিভাগেও নেই পরিচালক। অন্যদিকে প্রযোজনা বিভাগে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে কাজ করছেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক। এদিকে চারুকলা বিভাগে পরিচালকের দায়িত্বে ছিলেন আশরাফুল আলম পপলু। দায়িত্বের মেয়াদ শেষে পরিচালক পদে পুনর্নিয়োগ দেয়া হয় তাকে। তবে নিয়োগপত্রে উল্লেখ নেই বিভাগের নাম। তাই প্রতিষ্ঠানটির মহাপরিচালকের সিদ্ধান্তে তাকে পদায়ন করা হয় গবেষণা ও প্রকাশনা বিভাগে। আগের বছর বলা হয়েছিল নিয়োগে তাকে শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগে পরিচালক পদে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। এবার বলা হয়েছে তাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে পুনর্নিয়োগ দেওয়া হলো। তা আমার যে ক্ষেত্র চারুকলা, সেখান থেকে আমাকে পদায়ন দেওয়া হয়েছে অন্য একটি বিভাগে। আমার প্রতিষ্ঠান কেন দিল সেটা আমার বোধগম্য নয়। তবে এ বক্তব্য মানতে নারাজ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
চুক্তিভিত্তিক একজন পরিচালক কেন যোগদান করছেন এটা আমি কেমন করে বলবো, কে কোথায় কিভাবে কাজ করলে পরে এটা সুসম্পন্ন করা যাবে, এই দায়িত্বটা তো সংস্থা প্রধানকেই দেওয়া হয়েছে। কেউ বললো আমি এখন এটা পছন্দ করি না, ওইটা করব, এটা আসলে তো সেরকম নয়। পরিচালকটা জনপ্রশাসন থেকে আমাদের মন্ত্রণালয় হয়ে এখানে দায়িত্বপ্রাপ্ত হন। তো যখনই আমাদের পরিচালক একজন কমে গেছে, সঙ্গে সঙ্গে আমরা পত্র দিয়েছি মন্ত্রণালয়কে। পরিচালকের নিয়োগ না হওয়া সম্পর্কে ব্যাখ্যা দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। কাদের নাম আমরা প্রস্তাব করব মোটামুটি চূড়ান্ত করেছি, রবি অথবা সোমবারে হয়তো আমরা একটা নাম প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবো। এই 5 মাস 7 মাসের গ্যাপগুলো এটা কোভিডের কারণে, আর আগেরগুলো তো কোভিডের কারণে, আগেরগুলো উদ্যোগের অভাবের কারণে। এদিকে নিয়োগ বিধিমালার অস্পষ্টতার কারণেও বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে বলে অভিমত অনেকের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবারে মার্কিন নির্বাচনের খবর। ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন না। প্রেসিডেন্টের মন্তব্যের পর তা এখন দিবালোকের মতো পরিষ্কার। তাই নভেম্বরের নির্বাচনের পর কি হবে সেজন্য অপেক্ষায় না থেকে এখনই রিপাবলিকান আইন প্রণেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম শেফ। আর তা না হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া হুমকিতে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। আর প্রেসিডেন্টের মন্তব্য শুনে বাকরুদ্ধ হয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সুলতানা রহমান। নির্বাচনের বাকি আর মোটে 6 সপ্তাহ, কিন্তু দেশের ইতিহাসে প্রথমবারের মতো অভাবনীয় এক শঙ্কা জাগিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকের সহজ প্রশ্ন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কি করবেন না, প্রেসিডেন্ট বললেন দেখতে হবে কি হয়। একই প্রশ্ন তাকে দ্বিতীয়বার করা হলে তিনি বললেন ক্ষমতা হস্তান্তর হবে না, চলবে ক্ষমতার ধারাবাহিকতা। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য শুনে অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। তিনি বলছেন তার জানা নেই এর প্রতিক্রিয়া কি দেয়া উচিত। What country are we in? Look, he says the most irrational things. I don't know what to say about it, but it does surprise me. ডোনাল্ড ট্রাম্প দেশের প্রথম প্রেসিডেন্ট যিনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেন। এর আগেও তিনি দুবার একই ধরনের কথা বলেছেন এবং কোনো তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যালট নিয়ে কারচুপির অভিযোগ তুলছেন বারবার। The election is rigged. The Democrats are trying to rig this election. আর এই অবস্থায় হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ দাবি করেছেন প্রেসিডেন্ট স্বৈরাচারের মতো কথা বলছেন। এখন আর কোনো সন্দেহ সংশয়ে থাকার কিছু নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প রাগ ঢাক না রেখেই জানিয়ে দিয়েছেন তার মতলব। আর এই অবস্থায় 3 নভেম্বরের পরে কি হবে তার জন্য অপেক্ষায় থাকার সুযোগ নেই। দেশের স্বার্থে গণতন্ত্র রক্ষায় রিপাবলিকান আইন প্রণেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। There is no question that he means exactly what he said. And people fail to take that seriously at our national peril. This is a moment that I would say to any Republican of good conscience working in the administration, it is time for you to resign. It is time for you to resign. If you have been debating about whether you can continue to serve the country by serving this president, you can't. It is time to resign. সুলতানা রহমান, নিউ ইয়র্ক। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। হঠাৎ বাজার থেকে হাওয়া ধান, যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। কয়েকদিনের ব্যবধানে চালের দাম বস্তা প্রতি বেড়েছে 200 টাকা পর্যন্ত। করোনার এই মহামারীতে পেঁয়াজের পর চালের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দোষ দিচ্ছেন মিলারদের, আর মিলাররা বলছেন সিন্ডিকেটের কথা। নয়ন বড়ুয়া জয় ও বাবুল আখতার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়া, দিনাজপুর, নওগাঁ সহ দেশের পাইকারি চালের মোকামে বস্তা প্রতি দাম বেড়েছে প্রকারভেদে 100 থেকে 150 টাকা। এর প্রভাব পড়েছে খুচরা চালের বাজারে। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার চাক্তাই পাহাড়তলি। চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বস্তা প্রতি 200 টাকারও বেশি। 970 টাকা যে ধান কিনেছিলাম, বর্তমানে সেই ধান এখন 1200 টাকা দাম চাচ্ছে। নওগাঁয়ে পাইকারি ও খুচরা চালের বাজারে দাম বেড়েছে প্রকারভেদে 3 থেকে 4 টাকা। এক সপ্তাহ আগেই প্রতি কেজি নাজির শাল 47 থেকে 48 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে এখন তা বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। একই সাথে বেড়েছে কাটারি ও 28 জাতের চালসহ সব ধরনের চালের দাম। 28 চাল আপনার 44 থেকে 46 টাকায় বিক্রি করতেছি, জিরা শাল আপনার 46 থেকে 48 টাকায় বিক্রি করতেছি। প্রতি বস্তা প্রতি নাজির যেটা 150 টাকা, তারপরে জিরা শাল, কাটারি এগুলো প্রতি বস্তায় 120-100 টাকা করে বৃদ্ধি। মিল মালিকরা বলছেন, হঠাৎ ধানের সরবরাহ বাজারে কমে যাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে। ধানের সিজনে যখন 600 টাকার ধান কিনতে হবে প্রায় 1000 টাকার উপরে, এখন ধানের কারণেই কিন্তু বাজারের দাম বৃদ্ধি পেয়েছে। চালের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বেশি হওয়ার কারণে আমরা চাল এখন 3 বেলা খাইতে, ওখানে 2 বেলা খাইতে হয়। চাল কিনতে টাকা সম্পূর্ণ বলা যায় যে শেষ। নওগাঁয় 1200 চাল কলে প্রতিদিন উৎপাদন হয় প্রায় 1500 মেট্রিক টন চাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতির সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন সকালে নিউজ 24 সংবাদ, এবারে নিউজ 24 স্পোর্টস। শ্রীলঙ্কা সফরের জন্য 27 সেপ্টেম্বর বিমানে চড়ার কথা টাইগারদের। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের এই লড়াই এখনো অনিশ্চিত, তারপরেও মিরপুরে থেমে নেই টাইগারদের অনুশীলন। একে তো মাঠে ফেরার তাগাদা, অন্যদিকে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেবার লড়াই। জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত জানালেন, কঠিন হলেও এই চ্যালেঞ্জ নিয়েছে দলের প্রত্যেকে। পার্থ মনিক জানাচ্ছেন বিস্তারিত। শ্রীলঙ্কা সফর অনিশ্চিত, তারপরেও পুরোদমে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। মিরপুরের শেরেবাংলায় জৈব নিরাপত্তা বলের ভেতর ক্রিকেটাররাও আছেন পুরনো ছন্দে ফেরার মিশনে। ব্যতিক্রম নন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। অনুশীলনের ফাঁকে এই ক্রিকেটার জানালেন, প্র্যাকটিসের সাথে নিউ নর্মাল লাইফে মানিয়ে নেওয়ার লড়াইটাও চলছে সমান তালে। করোনা টেস্ট 2 দিন পর পর, এই জিনিসটা একটু আনকমফোর্টেবল লাগে। নাকের ভিতরে দিয়ে কি দিয়ে দিতেছে, টেস্ট হইতেছে, সো এই জিনিসটা আমার জন্য একটু আনকমফোর্টেবল। আর কোয়ারেন্টাইনে থাকতে কারোই ভালো লাগে না, এত সিকিউরিটির মধ্যে থাকতে ওইরকম ভালো ফিল করি না। বাট আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এভাবেই প্র্যাকটিস করতে হবে, এভাবে খেলাধুলা করতে হবে বলে মানে মাথার মধ্যে ওইভাবে মেন্টালিটি নিয়ে নিয়েছি। সো এখন আস্তে আস্তে এনজয় করছি। লকডাউনের আগে সবশেষ পাকিস্তান সফরে সাদা পোশাকে পেয়েছেন রানের দেখা, তারপরেও বড় ইনিংস গড়তে না পারার আক্ষেপ থেকেই গেছে। দীর্ঘ বিরতিতে সেই ভুল যাতে না হয় তা নিয়েই কাজ করেছেন বললেন শান্ত। আমি সব থেকে বেশি যে জিনিসটা চাই যে ইনিংসগুলো যেন লম্বা হয় আর রেগুলার পারফরমেন্স যেন করতে পারে। প্রায় 5 মাস পর দলের সবাই একসাথে, কিন্তু ফিরেই চেনা পরিবেশে পেলেন অচেনা সুর। কঠিন এই পরিস্থিতিতে চেষ্টা মানসিকভাবে ইতিবাচক থাকার। মাঠে এসে সবাই মিলে প্র্যাকটিস করছি, আমরা নেটে ব্যাটিং করছি। সো আমার মনে হয় যে মেন্টালি পজিটিভ থাকলে, এবং আমি পজিটিভ আছিও, সো ওইভাবে যদি শুরু করতে পারি তাহলে আবার ওই রিদমটা ফিরে পাবো। লকডাউন কষ্টের, তবে তার চেয়েও বড় কষ্ট মাঠে ফিরে ম্যাচ খেলতে না পারা। তাই টাইগারদের দৃষ্টি এখন এসএলসি ও বিসিবির দিকে। পার্থ বণিক, নিউজ 24। শেষ করছি এখনকার সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।